সন্তোষ শর্মা সবচাইতে বেশি টর্চারিং করছে আমার ভাইকে, ওই প্রত্যক্ষদর্শীর, এবং ফখরুল ভাই সামনে তাকে টর্চারিং করছে। ফখরুল ভাইকে হালকা পাতলা টর্চারিং করছে, আর বলছে যে তুই যদি মুখ না খোলাস তাহলে ফখরুলের অবস্থা করবো। তো ফখরুল ভাইরে হালকা পাতলা পিছনে মারছে, আর আমার ভাইটাকে টর্চারিং করতে করতে একবারে মেরে ফেলেছে সন্তোষ শর্মা। তো এই হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার ভাইটা যখন মারা যায়, তো এরপরে লাশটা গুম করা হয়। তো আমি বেশি কিছু বলবো না, যে সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আমার ভাইয়ের লাশটা কোথায় গুম করা হয়েছে তাইলে বেরোয় আইব। মানে আপনারা এটাই, জানেন যে মারা গেছে, এটা আপনারা জানেন? ওইটা প্রত্যক্ষদর্শীর মন্তব্য। আচ্ছা, ওই লাশ আপনারা দেখেন নাই, তাই তো? না না, আমরা লাশটা পর্যন্ত পাইনি। হুম। আচ্ছা, আমরা আতিক ভাই, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম। আতিক ভাই, আপনি শুনছেন? এই ভিডিও দেখা ঠিক করা যায় নাই, তাই না? এখন দেখা যাচ্ছে না? না ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা আপনাকে মনে হয় দেখা যাবে না আজকে আর। তো আমরা আচ্ছা, এটা দেখাচ্ছে না? জি জি, এখন ঠিক আছে। জি, এটা দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই, আতিক ভাই, আপনার বিষয়টা আপনি বলুন। জি, আমি তো আসলে, আমার নাম আতিকুল্লাহ জুলফিকার। আমি প্রবাসে থাকতাম, দুবাইতে ফ্যামিলি সহকারে থাকতাম। 19 সালে আমি দীর্ঘ 11 বছর পর্যন্ত দুবাইতে আছি। 19 সালে আমার আব্বার অসুস্থতার কারণে দেশে আসি আমি। দেশে আসার পরে 3 মাস ছিলাম, 3 মাস থাকার পরে চলে যাবো আবার রিটার্ন। ঢাকা আসছি, 2 দিন পরে ফ্লাইট হবে। আমার এক বন্ধু পার্টনার দুবাই ব্যবসায়িক এক পার্টনার, তার বাসাতে উঠবো আমি, এই যে খিলগাঁওতে। তার বাসায় যাওয়ার আগে দিয়েই আমাকে একটা গ্রুপ এসে ধরে ফেললো, ধরে চোখ বেঁধে ফেললো, বেঁধে কাউন্টার টেরোরিজমের ওখানে নিয়ে গেল। যে নিয়ে গেছে তৌহিদ, তৌহিদ নাম একটা এডিসি তৌহিদ, তার একটা টিম নিয়ে গেল সেখানে। নিয়ে যাওয়ার পরে আমাকে 4 মাস পর্যন্ত সেখানে গুম রাখে। গুম রাখা অবস্থায় প্রায় তো 4টে মাসেই মনে করেন রিমান্ড চলছে আর কি। রাত দিন কোন সময় নির্দিষ্ট ছিল না। পরিবারের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। আমার সাথে একটা ভাগিনা ছিল আমার, অপ্রাপ্ত বয়স্ক, 15 বছরের। তাকেও নিয়ে 1 মাস গুম করে রাখার পরে সে কান্নাকাটি করতেছে, পরে 1 মাস পর তাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আমার পরিবারের লোকেরা জানলো যে আমি বেঁচে আছি। বাকি ভাগিনাকে বলছে তুই যদি বলস তোর আবার ধরবো। তার মুখ থেকেও কিছু বের করতে নিষেধ করছে। 4 মাস গুম করার পরে আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। মূলত আমি দুবাই থাকতাম, মুফতি শহীদুল ইসলামের সাথে আমার সম্পর্ক ছিল। মুফতি শহীদুল ইসলাম এমপি, নড়াইলের সাবেক এমপি আর কি, মরহুম মারা গেছেন উনি। এরা আমাকে, ওনাকে জড়াইয়া যে তোকে দুবাই থেকে মুফতি শহীদুল ইসলামে মিটিং করে এখানে পাঠাইছে বাংলাদেশে একটা অভ্যুত্থান করার জন্য। তা আমি বললাম যে এরকম কোনো কিছু তো আমার কাছে হয় নাই। বলো হয় নাই, আমরা লিখছি, এটা তোমাকে বলতে হবে, না বললে তুমি এখন কাদা মাটিতে আসো, আরো বিপদে পড়বা তুমি। আমরা যে কোনো মুহূর্তে করজ দিয়ে বলবো তোমাকে। করজের কথা প্রত্যেক দিনই বলতো আমাকে। তো পরে এক পর্যায়ে ওরা আমাকে মামলা দিয়ে পাঠিয়ে দেয় কাশিমপুর কারাগারে। পাঠিয়ে দেওয়ার পরে 2 মাস পরে আবার আমাকে নিয়ে আসে একটা মামলা দিয়া। আমার যে ভাগিনা, যে আমার জন্য মামলা হওয়ার পরে আমার ভাগিনা চেষ্টা করতেছিল আমাকে বের করে, আরেক ভাগিনা আর কি, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে চেষ্টা করতেছিল মামলার যে আমাকে ইয়ে জামিন বের করার জন্য। আবার তাকে ধরে গুম করে নোয়াখালী থেকে নিয়ে এই রাজশাহীতে রাজশাহীতে এক জায়গাতে নিয়ে আরো কিছু আলম জড়ে করে সেখানে নাটক সাজাইলো। মামলাটা দিয়ে ওখানে মামলাতে আমাকে ঢুকেছে যে আমি পলাতক আসামি। আমি ওই মিটিং এও ছিলাম, মিলি পলাতক আসামি হিসেবে ঢুকাইলো। এরপর আমাকে আবার ওই মামলার জন্য রিমান্ডে নিয়ে আসছে। আবার এই ওইটা যে 2020 সালে, 19 সালে গ্রেফতার করছে এক মামলাতে, আবার 20 সালে একটা মামলা আনলো। ওই মামলাতে 2 দিনের জন্য আমাকে রিমান্ডে আনলো। রিমান্ডে আনার পরে
দেখি 2 দিনের রিমান্ড চাইছে, ওরা চাইছিল বেশি দিন, কিন্তু কোর্ট 2 দিনের রিমান্ড দিছে। তো আমি সেদিন কথা বলছিলাম যে স্যার আমাকে তো একটু কথা বলার সুযোগ দেন কোর্টেই। আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, দেওয়ার পর বললাম যে স্যার আগের যে আমাকে মামলা দিছে, আমি তো ওই মামলাতে আমি এই কিছু জানি না, আমাকে আমি প্রবাসী, কিন্তু এখন যে মামলা দিল যে আমাকে, আমি আমি তো জেলখানার ভিতরেই, আমি কিভাবে রাজশাহীতে মিটিং করতে গেছি, আরো একটা মামলা দিয়েছে 17 সালের। তো বললাম 17 সালে তো আমি বাংলাদেশে ছিলাম না। তো মিথ্যা এবং ভুয়ার একটা তো গোছানো হয়ে থাকে, অগোছানো মিথ্যা। তারপর ওরা চাইছিল 10 দিনের রিমান্ড, ওরা 2 দিনের রিমান্ড দিয়ে তারপর পাঠাই দিছে আমাকে। ওই রিমান্ডের ভিতরে প্রথম দিন আসতে আমি তো জানি সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আমাকে একবার 4 মাস ঘুম রাখলো, জেলখানা পাঠাইলো। আবার আরেক মামলা যখন নিয়ে আসছে, আমি খুব এদের উপরে খুব রাগান্বিত অবস্থা আছে। তো একদিন আমাকে নিয়ে রাত্রেবেলা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করবে রাত 12টা বাজে। ওরা অনেক লোক আসছে, এর ভিতরে দেখলাম যে সন্তোষ শর্মা এবং তার সাথে 2জন ইন্ডিয়ান লোক। এরা যখন আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি কোন কথা বলতেছি না। আমি বললাম যে আমি কোনো কথা বলবো না যত পর্যন্ত আগে আপনারা বলেন এই মামলা, যে মামলা দিচ্ছেন এই মামলাটার সাথে আমার সম্পৃক্ত আছে কিনা, আগে এটা বলেন। আমি কোনো কথা মুখ খুলবো না, আমি মেরে ফেললে আমি মুখ খুলবো না, আজকে কোনো কথা বলবো না। অর্থাৎ আমি খুব মোড়ে ছিলাম। সন্তোষ শর্মাই দেখলাম যে ওকে সবাই শ্রদ্ধা করে সম্মান করতেছে এবং সে তাকে অনেকে ছাড় ডাকতেছে, আশ্চর্য ব্যাপার। পরে সে বললো যে এখন উনি আজকে খুব মোড়ে আছে, ওনার মানসিকতা অবস্থা ভালো নাই, আজকে ওনাকে ইয়ে করেন আগামীকালকে। তা কালকে আবার ওই দিন আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার তৃতীয় দিন আবার এরকম রাত 12টা 1টার দিকে আমাকে গেছিলাম, ঘুম থেকে উঠে নিয়ে আসলো। আনার পরে ওরা ওই আগের সেই টিমেই পয়সা জিজ্ঞাসাবাদ শুরু করলো, এই সেই বিভিন্ন কথা বললো। আমি তো বললাম যে আমি এগুলোর সাথে জড়িত না, বিভিন্ন বাংলাদেশে আমি উপস্থান করি, এগুলো মিথ্যা কথা। আমি আসছি আমার আব্বাকে দেখার জন্য, আমি প্রবাসী, আমার ফ্যামিলি সহ দুবাইতে থাকে, পড়ালেখা করে বাচ্চারা। আমাকে আমার ভিসা নষ্ট হয়ে গেল 4 মাস ঘুম রাখার পরে আমাকে যাইতে দেয় না, ভিসা নষ্ট হয়ে গেছে। ফ্যামিলির বাচ্চারা কি করতেন জানি না, আমাকে আবার আপনারা জিজ্ঞাসা করতেছেন। তো সন্তোষ শর্মা আমাকে বললো যে দেখেন আপনি ভালো করে কথা বলেন, স্বীকার করেন আমি মানবাধিকার কর্মী, আমি আপনাকে সহযোগিতা করতে আসছি। তা আমি চিন্তা করলাম সহযোগিতা করতে আসছি, দেখি কি বলে। পড়ালেখা করছেন, আমি তো পড়ালেখা চট্টগ্রামে করছি, কথা বলার সাথে সাথে সে কি করলো, এই চিটাগের ভাষায় কথা শুরু করছে, সম্পূর্ণ চট্টগ্রামের ভাষায়। তখন চিন্তা করলাম খুব, আর ফ্রি হলো আমার সাথে, ফ্রি হয়ে বললো আবু রাজা সাহেবকে চিনেন? আবু রাজা, আমি আবু রাজা তো চিনি, উনি তো দুবাইতে আমার ওখানে দেখা সাক্ষাৎ হতে যাইতো ওখানে দুবাইতে। সাথে সাথে আবু রাজার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বললো আবু রাজা ভাই চিটাঙ্গের ভাষায় কথা বলতেছে, আপনার বন্ধু তো পাইছি একজন অমুক অমুক, ওনার কথা ওখানে জিজ্ঞাসা করতেছি। তা আবু রাজা আবার কি করলো, বললো কি আরে আপনি এত বিশাল বিশ্ব আন্তর্জাতিক জঙ্গি কই পেলেন? এগুলো শয়তান সব এক জায়গাতে বাঁচানোর জন্য, এবং এই ওকে ফাঁসানোর জন্য পয়সা খাবে আবু রাজার কাছ থেকে এই জঙ্গি মামলার ইয়ে করে। আবার আবু রাজা নিজেকে বাঁচানোর জন্য বললো কি হ্যাঁ রে বিশাল জঙ্গি পাইছেন আপনি। আচ্ছা তোমার আমাকে বলে কথা বলবেন আপনি? আমি বললাম কথা বলবো না, আপনারা আমাকে সন্ত্রাসী বানাইছেন, আমি কথা কিভাবে বলবো, কথা বলবো না, আমি কথা বলি নাই। এখন এখানে ওরা আমাকে ইন্ডিয়ান লোক এগুলো আমার কথাবার্তা শুরু করছে, সেও কথা বলতেছে। ইন্ডিয়ান লোকেরা আমাকে ইংলিশে, পরে ও হিন্দিতে কথা বললো, বলে হিন্দি বললো, ইংলিশে বলে হিন্দিতে বলবো, আমি হিন্দিতে বলেন সমস্যা নেই। তখন ওরা বলে যে আপ ইয়ে কাম করে, আপ হামারে হোক কাম করে। আর হেফাজত ইসলামের যে হেফাজত ইসলাম তো এগুলো তো আপনাদের এই যে জঙ্গি গোষ্ঠীর দল, এটা এগুলো বিভিন্ন ধরনের কথা বলতেছে। তা বললাম না, এটা হেফাজত ইসলাম, এটা ইসলামিক একটা সংগঠন, ধর্মীয়, সম্পূর্ণ ধর্মীয় বললাম। তো বললো যে আপনারা একটা কাজ করেন,